আমি শুরুতেই আসতে চাই বদিউর রহমানের কাছে। তো আপনার কাছ থেকে ঘটনাটার অতীতটা একটু জানতে চাই। মতিউর রহমান আপনার অধীনে কাজ করতেন আমরা জানি, তখন আপনি এনবিআরের চেয়ারম্যান ছিলেন, আমাদের কাছে এইটুকু তথ্য আছে। এবং আপনি থাকাকালীন অবস্থাতে তার অবস্থা কী ছিল তার জানার আগে, যদি খুব গোপন না হয়, তিনি কত টাকা মাইনের কর্মকর্তা সেটা বলা যাবে কিনা? ধন্যবাদ। আসলে আমাদের মিডিয়াগুলোতে যে অবস্থা হয়, কোনো একটা ইস্যু শুরু হলে ওটা নিয়ে সবাই হুমড়ি খায় পড়ে, তাতে ওই আগেরটা থেমে যায় অনেকটা। যেমন বেনজির যে নজির স্থাপন করলো সেটা অনেকটা থেমে গেছে এখন, ওই বাইরের থেকে সে কাগজপত্র দিচ্ছে, চিঠি দিচ্ছে। মতিউরের সাথে তো আরও লোকজনের কথাও পত্রিকায় আসতেছে পুলিশের, সেগুলা বেশি লাইমলাইনে আসছে না। মতিউর, আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমি আরও 2টা টেলিভিশনে অলরেডি এগুলো নিয়ে কথা বলেছি। একটা ব্যক্তি নিয়ে বারবার একই কথা বলতে গেলে মনে হয় যেন আমি তার বিরুদ্ধে প্রচারেই লেগে গেলাম, এরকম একটা খারাপ দেখা যায়। আর তাছাড়া আমাদের দুইজনের মধ্যে ডিফারেন্স তো অনেক বেশি। আমি যখন সেক্রেটারি তখন সে পুস্কে জয়েন্ট কমিশনার। হ্যাঁ, তো সে অবস্থার মধ্যে তারপরও মতিউরের এখানে 2টা অংশ। একটা হইল সে কতটুকু ক্ষমতা এক্সারসাইজ করার ক্যাপাবিলিটি রাখে, এ একটা। আরেকটা যেটা বললেন তার দুর্নীতি বা মাইনে কত পেত। মাইনে তো সরকারি স্কেল সবাই জানে। এখানে এখন সদস্য হলে তারা সেকেন্ড গ্রেডের মাইনে হয়তো ৭৮,০০০ বা ওইটা পায়, যেটা মুখস্থ নেই। আর আমি যখন ছিলাম তখন তো সে জয়েন্ট কমিশনার ছিল। তবে এটা ঠিক, মতিউর আমার সমগ্র চাকরি জীবনের কেরিয়ারে সে আমার দৃষ্টি কেড়েছে। এবং দৃষ্টি কীভাবে কাটে, আমরা দেশে একটা কথা থাকে, এক নাম হইল যাইয়া যে সবসময় ভালো হবে তারও একটা নাম থাকবে, আর যে খারাপ হবে তারও একটা নাম থাকবে। মতিউর ব্যক্তিগতভাবে ব্যবহারের দিক থেকে অত্যন্ত পলিশড, ভেরি পোলাইট। চেহারাটা শুধু নুরানি তা নয়, সে এগুলোতে খুবই ভালো ব্যবহারের অধিকারী। এবং কিন্তু তার ক্ষমতা আমি দেখলাম ওই একটা কথাই রিপিটই হচ্ছে, এটা বলা চলে। সেটা হলো, আমি যখন বদলি করলাম এনবিআরে, আমি আমার নিজস্বত্ব ধরে রাখার জন্য বদলিটা করতাম। আগে আমি হোমওয়ার্ক করতাম, কাকে কোথায় বদলি করব, 1 সপ্তাহ হোমওয়ার্ক করে তারপরে আমি সব মেম্বারদের সাথে বসতাম। আমি এমন সময় মাগরিবের নামাজ পড়ে বসতাম, ঠিক বাড়ি আসার আগে অর্ডার জারি করে দিয়ে বেরোবো, যাতে করে কোনো মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে বাইরের চাপ না আসতে পারে। আর সেখানে আমি শুনতাম যে এই পোস্টিংগুলোর জন্য গিয়ে যেটা শুনেছি আর কি আছে, যে প্রচুর লেনদেনের ব্যাপার থাকে। অতএব আমি এগুলো অ্যাভয়েড করার জন্য বসলাম, ফাইনাল করে দিলাম। তো আমি ওই বদলির কাজ করার সময় আমার মেম্বার সাহেবদেরকে বললাম যে কারো পছন্দ থাকলে কাকে নিতে চান, কে কোথায় দিতে চান বলেন। তো তারা যেগুলো চাইলো, আবার কারণ বলবেন কেন নিতে চান, কি কারণে তাকে প্রেফার করছেন। তো যাক, অন্য সবগুলো হইলো। মতিউরের ব্যাপারে কেউ কিছু চাইলো না, কিন্তু আমি আমার হোমওয়ার্ক থেকে যেটুকু জানলাম যে মতিউরকে আমি বদলি করব। চিটং থেকে রাজশাহী বদলির কথা বললাম। সবচেয়ে মজার জিনিস, সেটা রিপিটিশন হচ্ছে একই জিনিস, যে এই একটা জয়েন্ট কমিশনার, তার বদলির কথা বলতে 4 জন মেম্বার তো সেখানে চেয়ারম্যানের পরে হাইয়েস্ট পোস্ট, 4 জন মেম্বার সাহেব একসাথে বললো, স্যার একে বদলি করবেন না, এর বদলি করে আপনি রাখতে পারবেন না। সে ভীষণ ক্ষমতাশালী। একটু বেকায়দায় পড়ে গেলাম না, একটু চেয়ারম্যান হলাম, প্রথম বদলিতে হাত দিতে যাব, এখনই যদি এরকম। আর যদি এখন আমি 2 বেকায়দায় পড়লাম, যদি তাদের কথা শুনি, তাদের কাছে আমি একটু ছোট হব, ভাববে আমি ভয় পেয়ে গেছি, তাহলে ওদেরকেও আমি মানাতে পারবো না। আবার যদি না শুনি, বললো যে এরকম পারা যাবে না, আমি বলি ঠিক আছে, পারা না গেলে দেখা যাবে, আমি বদলি করে দিলাম। তখন আমি টের পেলাম, ইয়েস, যে কত দানে কত চাল যে বলে। এই জয়েন্ট কমিশনার জন্য চিটংয়ের ব্রিগেডিয়ার হাসান নাসির চট করে আমাকে টেলিফোন করলো যে ফরিদ, তখন কমিশনার ফরিদ আহমদ, যে ফরিদউদ্দিনকে এবং মতিউরকে আমাদের ক্লিয়ারেন্স ছাড়া আপনার রিলিজ করা যাবে না। এইবার তো আরও তাজ্য হলো, আমি গভর্নমেন্টের একটা সেক্রেটারি, আর কোথাকার 2 দিনের যুগী বাতের অনেক একটা ব্রিগেডিয়ার আমারে হুকুম করতেছে। আমি বললাম যে এটা কেন বলতেছেন? বলে যে না, ওকে আমাদের দরকার আছে। কি দরকার? যেটা আমি আগে খোঁজ নিয়ে জেনেছিলাম, যে মতিউরকে দিয়ে আমার অন্যান্য অফিসারদের কার কি গলদ আছে, লুপহোল আছে, সেগুলো সব এরা বের করবে
এবং মতিউর এটাতে নাকি এক্সপার্ট, যখন যেখানে যেটা হয় সেই জন্য আমি সরাইলাম। আমার ডিপার্টমেন্ট তো চালাতে হবে, আমি তো লোক ধরে মরতে যাইনি, রেভিনিউ আদায় করতে হবে। আমি রাজি হইলাম না। পরে দেখলাম তারা অর্ডারই করে ফেললো। ওখান থেকে তারা একটা অর্ডার করলো ব্রিগেডিয়ার নাসিররা, যে তাদের ক্লিয়ারেন্স ছাড়া ফরিদ এবং মতিউর রিলিজ হবে না। আমি বললাম যে ঠিক আছে, আমি বললাম ওদেরকে রিলিজ হও, জয়েন করো, না হলে স্ট্যান্ড রিলিজ করে দেবো। তারপরে দেখলাম আরও মজা, এইবার ওখানে না পেরে আমার সাথে এবার দেখি মেজর জেনারেল সিনা ইবনে জামালি, সম্ভবত সিজিএস ছিল, উনি টেলিফোন করলেন যে এইটুক তো একটু রাখতে হয়। বললাম যে অসম্ভব, পারবো না, এটা আমার চেয়ারম্যানশিপের প্রশ্ন। টু মাই আটা সারপ্রাইজ, তখনকার ওদের যে মোটামুটি তিনউদ্দিনের সরকার, মঈনুদ্দিন, মাসুদউদ্দিন, তারপরে ফখরুদ্দিন, এগুলোর মধ্যে দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি জেনারেল মাসুদ। কেমন, ফখরুদ্দিন তো শিখণ্ডী ছিল, কিছু না। তো মাসুদও দেখে টেলিফোন করলেন যে এটা একটু রাখতে হয়। তাহলে সম্ভব না। পরে সম্ভব না বলার পর দেখি এবার আর্ম ফোর্সেস ডিভিশন থেকে ইনরাইটিং অর্ডার এসে গেল যে তাকে ছাড়া যাবে না, তারটা ক্যান্সেল করেন। আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন, আমি চেয়ারম্যানগিরি করবো না, তাদের তাবেদারি করবো যে করবো না। তারপরে সর্বশেষ যেটা হইলো, তখনকার 1 নম্বর ক্ষমতাশালী ব্যক্তি মইনিউ আহমেদ, এই মইনিউ আহমেদ নিজে টেলিফোন করলেন আমাকে, চেয়ারম্যান সাহেব আমি তো কোনো তদবির করি নাই, তো এই ছেলেটাকে আমাদের খুব দরকার, আমার চিটং থেকেও বলতেছে, তার আদেশটা একটু ক্যান্সেল করে দেন। মইনুর সাথে এর আগে আমার 2বার বৈঠকও হয়েছিল। আমি বললাম যে ঠিক আছে, আমি সব কিছু করতে পারবো, কিন্তু তার আদেশ বাতিল করতে পারবো না। এই জন্য পারবো না, তাহলে আই ডু নট এক্সিস্ট। একদিন আমার মেম্বারদের কাছে এক্সিস্ট করি না। আর এত কেলেঙ্কারি আপনার লোকজন করছে, আপনার ব্রিগেডিয়ার হাসান নাসির সে অর্ডার জারি করে দিয়ে তার পারমিশন ছাড়া ক্লিয়ার তাকে ছাড়া হবে না, আপনার আর্ম ফোর্সেস ডিভিশন থেকে চিঠি পাঠাচ্ছেন, আমি করব না। এখন আপনি আমাকে বদলি করতে পারেন, আপনি হলেন একক ক্ষমতার মালিক, যদি আপনি পারেন আমারে বদলি করে তাকে আনেন, আমি করব না। তখন মইনিউ এরপরে একটু থেমে গেল, বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। পরে আর উনি কথা বললেন নাই, কিন্তু মতিউর আমার অফিসে দূরাচ্ছে। আমাকে অন্যেরা একটু লাইট দিল, স্যার একবার কোনো রকম আপনার রুমে যদি সে দেখা করতে পারে তাহলে হি উইল গেট ইট ডান। তার মধ্যে টেকনিক আছে, যেভাবে হয় করবে, কারণ সে অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের বেডরুমে পর্যন্ত তার অ্যাক্সেস ছিল, ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী সাইফুর রহমানের বেডরুমেও যেতে পারতো, এমনকি সাইফুর রহমান সাহেবের ওয়াইফ মারা যাওয়ার পর কবরে ওর চাইতে বেশি বোধ তার ছেলেরাও কাঁদে নাই, কান্নাকাটি করছে। বলে যে আপনি যদি তাকে একবার আপনার রুমে এন্ট্রেন্স দেন তাহলে আপনি তাকে ফিরাতে পারবেন না, হি নোজ দ্যাট। বিভিন্নভাবে তার কলা কৌশল আছে, তা আমি তাকে ঢুকতেই দিলাম না। এরপরে সে আমার ধানমন্ডি 3 নম্বরের বাসায় চলে আসলো, নিচে এসে বসতে থাকলো, আমি উঠতে দিলাম না। আর বাধ্য হয়ে গেল আর কি। কিন্তু মজার বিষয় হলো, আমি যতই ঠেকাই না, আমি চলে আসার স্বেচ্ছা অবসরে আসার সাথে সাথে ওই মির্জা আজিজের পেয়ারের মানুষ মজিদ, যারে চেয়ারম্যান বসানোর সময় তাকে খবরটা দিল, আমাকে বলে নাই, এবং মজিদকে বলেও দিল যে ডোন্ট ডাইভালজ ইট বিফোর ইস্যু। তো মজিদকে দিয়ে আবার সে চিটংয়ে গেল। এত বড় বড় মানুষের তদবিরের মানুষ তিনি কেন ছিলেন? মানে তাদের কাজে লাগতেন, নাকি আসলে অন্য কোনো ঘটনা ছিল এই ব্যাপারে? আমি জানতাম, আমাকে যেটুকু ব্রিগেডিয়ার হাসান নাসির বলেছে, এবং আমি তখন ওই যে মেজর জেনারেল হাসান মাসুদ চৌধুরী, যিনি দুদকের চেয়ারম্যান ছিলেন, স্যারের সাথে আমার কথা হয়েছিল। আমি বললাম যে কি আপনি স্যার সেনাপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, আপনার এইসব পুস্কা ব্রিগেডিয়ার সেক্রেটারি বুঝে না, মানে না, এটা কি বুঝে না, না এটা কি মার্শাল ল নাকি যে সবাই লাভ ডাউন করাবে? তো সেনা নির্দেশিত সরকার মার্শালের মতো কাজ করলে স্বার্থ কী? তো উনি আমার সামনেও টেলিফোন করছিলেন, মাইক তুমি চেয়ারম্যান সাহেবের কথা এটা বলছো। তো ও যুক্তি দেখিয়েছিল, পরে এসে মাত্রাছে ব্রিগেডিয়ার হাসান নাসির, যে তাকে দরকার চিটং পোর্টে আমার অন্য অফিসারদেরকে ধরার জন্য, নাকি তাকে তারা মানে অন্য অফিসারের দুর্নীতি ধরার জন্য তাকে দরকার, এই কারণে এটা যুক্তি দেখাচ্ছিল তারা, এটাই যুক্তি দেখায়, এছাড়া আর কোনো যুক্তি দেখা নাই। তখন আমি বললাম যে একটা জয়েন্ট কমিশনার, এর জন্য আপনারা এত ফ্রেম প্রীতি পড়ার দরকার কি? কাকে নিতে চান অন্য পছন্দ বলেন, বাট তাকে আমি ট্রান্সফার করেছি, আই উইল গেট ইট ডান। এবং আপনি সেটা করেছিলেন। সেই গল্প নিশ্চয়ই আমরা আর একটু শুনতে চাই আপনার কাছে, কিন্তু তার আগে আমি একটু আরও কথা বলতে চাই আমাদের অতিথিদের সাথে।
মিজানুর রহমানের কাছে আসি। যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, অবশ্যই সেটা অনেক সম্পদের মালিক যখন কেউ হয় অবৈধভাবে, ধরে নেওয়া হয় সেটা সম্পদ জনগণের সম্পদ, কোনো না কোনো অবৈধ উপায়ে তিনি সেটা অর্জন করেছেন। ৭৮,০০০ টাকা মাইনের কোনো সরকারি কর্মকর্তার কোনোভাবে সৎ উপায়ে ৬৫ বিঘা জমি, এখনো পর্যন্ত যতটুকু পাওয়া গেছে ৮টা ফ্ল্যাট, 2টা বাড়ি, 2টা রিসোর্ট, এগুলো আপাতত পাওয়া গেছে 1-2 দিনের তদন্তের মাথায়, তার মানে আরও কিছু পাওয়া যাবে। এই সম্পদের উৎস কেমন করে কোথা থেকে আদায় করা সম্ভব? দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন এগুলো হচ্ছে ধাঁধার মতো, বুঝলেন? এই ধাঁধার কোনো উত্তর খুঁজে পাওয়া একজন শিক্ষকের পক্ষে, আমার মতো একজন শিক্ষকের পক্ষে সম্ভবই নয়। কেননা আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডের প্রফেসর হয়ে ওই ৭৮,০০০ টাকা স্কেলে আমি বেতন পেয়েছি। কিন্তু এখন যখন শুনি যে ওই বেতনে চাকরি করে অঢেল সম্পত্তির মালিক, তখন আমার কাছে ওই ধাঁধাই মনে হয় যে কোন, মানে আমি কোথায় ছিলাম এতদিন এবং কোন ধারণায় বশবর্তী হয়ে কি আমি কি আর কি বা কে আমি, এই প্রশ্ন করতে ইচ্ছে করে। তো আমি একটু পিছনে, যে আপনি যে প্রথমে বললেন যে এই যে দুর্নীতির লাগাম টানা প্রয়োজন এসছে এবং সেটা সম্ভব, লাগামটা তো ছিঁড়েই গেছে। টানবেন কোত্থেকে? টানা নাই কিছু, আর ও ছিঁড়ে গেছে। নতুন করে যদি শুরু করতে পারেন, এবং নতুন করে শুরু করবে কারা? জনগণ শুরু করবে। যদি এইভাবে চলতে থাকে দুর্নীতি, এবং সেই দুর্নীতি কথা আপনি বলবেন, তখন যদি খুব দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয় যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তার মানে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে কিনা খুঁজে দেখতে হবে, এর চাইতে দুঃখজনক কিছু হতে পারে না। তাহলে কি আমরা দুর্নীতি নিমজ্জিত থাকবো এবং সরকার এভাবেই চলবে? এভাবে কখনো সুশাসনের প্রত্যাশা করা যায় না, আইনের শাসনের চিন্তা করা যায় না। আর যখন আইনের শাসন দুর্বল হয়ে যায়, উবে যায়, তখনই কিন্তু এরকম অবস্থার সৃষ্টি হয়। সেটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। সুতরাং এগুলোর উৎস জানেন কিভাবে এগুলো আপনার দুর্নীতি হচ্ছে? ও যদি আপনার ছাগলকাণ্ড, বকরিকাণ্ড, গরুকাণ্ড না হয়, তখন কিছু জানা যায় না। এখন আপনারা আছেন, আপনার মিডিয়ার মানুষ যারা সাংবাদিক রয়েছে, এই তাদের অন্তপক্ষে আমি তো তাদেরকে সাধুবাদ জানাই যে অন্তপক্ষে তারা আমাদেরকে মাঝে মাঝে একটু জানতে দেন যে আমাদের চারপাশে কি ঘটছে। আমি আপনাদেরকে একটু কথা বলি, দেখুন, আমি ওনার সামনে ওনার প্রশংসা করতে চাই না, কিন্তু আমি কথাটা বলছি যে হি ওয়াজ চেয়ারম্যান অফ এনবিআর। ওনার ছেলে আমার সরাসরি ছাত্র আইনের, এবং ছাত্রাবস্থায় আমি যখন পরে, তখন বিশ্ববিদ্যালয়ে, তখন ওনার ছেলের বিয়ে হয়। এবং আপনি জানেন যে বিয়ের অনুষ্ঠান এনবিআর এর চেয়ারম্যানের ছেলের বিয়ে। ধানমন্ডির একটা চাইনিজ রেস্তোরাঁয় অর্ধেকটা ভাড়া নিয়ে উনি ছেলের বিয়ে দিলেন। আমি সেখানে আমার স্ত্রীকে বলেছিলাম, এটা কি বাংলাদেশ? এনবিআর এর চেয়ারম্যানের ছেলের বিয়ে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে অর্ধেক ভাড়া করে সেখানে হচ্ছে। আই কুডন্ট বিলিভ মাই আইজ। সে মানুষটা কি থাকতে দিয়েছি আমরা? তাকে কি স্বীকৃতি দিয়েছি? তাই যেখানে ভালোর স্বীকৃতি নেই, সেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, এটাই তো প্রত্যাশিত, এটাই তো হতে পারে, এটাই স্বাভাবিক। এবং জনগণের আসলে যে জায়গাটাতে এটা মনে হচ্ছে যে এই দেশে যতখানি উন্নয়ন দরকার ছিল, তাদের যতখানি উন্নয়ন দরকার ছিল, কিছু মানুষের জন্য সেটা হচ্ছে না, এবং সেই দায় এইসব মানুষেরই। তারা চায় যে এদের একটা উপযুক্ত শাস্তি হোক, যাতে অন্য কেউ সামনে না হয়। কিন্তু উপযুক্ত শাস্তি হওয়ার সম্ভাবনার জায়গা, মানে কিছু বলতে চাইছিলেন? আমি বলতে চাইছি, দেখুন, আমরা কিন্তু মাঝে মাঝে এর মধ্যে একটা কিন্তু বাংলাদেশের অবস্থা সৃষ্টি হয়ে গেছে যে আমরা কিন্তু দুর্নীতির কথা বলছি কিন্তু ব্যক্তি বিশেষের। হ্যাঁ, কিন্তু এমনভাবে এখন আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে যে যেন প্রত্যেকটি ইনস্টিটিউশন যেন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, অ্যাজ ইফ আমরা যেন সম্পূর্ণ পুলিশ বাহিনীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছি। এগুলো কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। একদমই না, আমরা ব্যক্তি বিশেষের নামেই সবসময় কথা বলছি, কিন্তু যখন একটা পুরো বাহিনী বলবে যে কারোর নামে দুর্নীতি তথ্য প্রকাশ করতে হলে তাদেরকে যথাযথ প্রমাণ দিতে হবে, নানা কিছু শর্ত দিবে, তখন কিন্তু পুরো বাহিনীর উপর দায়টা পৌঁছায়। আমি বলছি যে এই কাজটি তারা একদম সঠিক করেন না। আমরা এই আলোচনা তো অবশ্যই আপনার কাছে আসবো। মহিদুল ইসলামের কাছে যাই, ওনার সাথে একটু যোগ করি। ছাগল কাণ্ড দিয়ে জিনিসটা হলেও সাথে এই কথাটা তো বলতে হবে, ছাগল নাচে খুঁটির জোরে। এইগুলো নাচছে, সেই খুঁটিটার চিন্তা আমরা করি কিনা আমরা আসবো। মহিদুল ইসলাম, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। দুদকের দোষ সবাই দেখে সবসময়, দেখে এই কারণে যে গণমাধ্যমে প্রকাশিত খবরের পরেই দুদকের সাড়া পাওয়া যায়, তার আগে কেন তারা কোনো কিছু নজর দেন না? একটা হচ্ছে প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগের কথা যদি আমরা তাৎক্ষণিকভাবে এখন ধরি, এই মতিউর রহমানের নামে একটা মানে পঞ্চমবার দুদক তদন্ত করবে এইবারে। জি হ্যাঁ, 4 বার দুদকের কাছ থেকে তিনি ক্লিনশিট নিয়েছেন যে তার কিছু পাওয়া যায়নি, মানে দোষ টাকার
দুদকের, মতিউর রহমানের, আমাদের, নাকি আসলে গাড়িটা কেমনে সম্ভব? এখন তো সবকিছু পাওয়া যাচ্ছে। না, ধন্যবাদ। দুদক আপনার অনুসন্ধান করে যে শুধু মতিউর রহমানকেই আপনাদের ভাষায় ক্লিন সার্টিফিকেট, আর দুদকের ভাষায় হচ্ছে যে পরিসমাপ্ত। তো শুধুমাত্র যে এক ব্যক্তির ক্ষেত্রেই করেছে তা নয়, এরকম আরও অনেক যাদের বিরুদ্ধে পাওয়া যায়নি। আপনার 14 নির্বাচনের পরে অনেকের এমপিদেরও নেওয়া হয়েছিল এবং সেখানে সবারই মাছ চাষ টাস ইত্যাদি ইত্যাদি ছিল, প্রত্যেকেরই আপনার ছেড়ে দেওয়া হয়েছে, কিছু হয়নি। তো সুতরাং এই এক ব্যক্তির ক্ষেত্রেই যে হয়েছে তা বলা যাচ্ছে না। দুদক এটি যার বিরুদ্ধে পায় না তাকে তো ছেড়ে দেবে, সেটাই কথা। এখন বলবার কথা কেন পায় না, যেভাবে করলে পাওয়া যায় সেইভাবে করে কিনা। আমার অভিজ্ঞতা হচ্ছে যে সেইভাবে করা হয় না। ধরুন এখানে দুর্নীতি, আপনি বলছিলেন প্রশ্নটা যে কিভাবে দুর্নীতি করে এই ৭৮,০০০ টাকার স্কেলের মানুষের এত সম্পত্তি হয় কি করে। আর এটার সাথেই, ওই উত্তরের সাথেই জড়িত থাকবে যে দুদক কেন এদেরকে ছেড়েছে। এগুলো দেখা যাবে পত্রপত্রিকাতেও দেখলাম যে শালীর নামে, শাশুড়ির নামে, তারপরে শ্যালকের নামে, স্ত্রীর নামে তো আর বটেই। স্ত্রীর নামে তো আছেই, এক স্ত্রী তো নয়, একাধিক, এদের নামে দিয়েছে। এবং তখন আলাদা আলাদা ইনকাম ট্যাক্সের ফাইল, এবং ইনকাম ট্যাক্সে আবার আইন করা আছে। আগে যা ছিল ওনাদের সময়ে, এখন তো আরও শক্ত করে দিয়েছে, বলছে যে নো অথরিটি, কেউ প্রশ্ন করতে পারবে না। তো নো অথরিটি বললে তো কোর্টের কাছেও তো ব্যাপারটা চলে যায়। তো কোর্টের কাছে গেলে কোর্ট বলবে যে না, আইনে বলা আছে যে কেউ প্রশ্ন করতে পারবে না, তাহলে প্রশ্ন করা যাবে না। এই যে সমস্ত সুযোগ সুবিধাগুলো নেওয়া হচ্ছে, যেটি বলছিলেন বদিউর রহমান সাহেব, সেই জায়গাতেও আসি, মিজান স্যারও বলছেন, আমাদের দুদককে কাজ করবার মতন সুযোগ দেয়া হচ্ছে কিনা। আমি দেখছি যে আইনগতভাবেই বাধা দেয়া হচ্ছে। একটা সময় ছিল যে সরকারি কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা যাবে কি যাবে না, দুদক করতে পারবে কিনা। তো আপিল বিভাগ থেকে পর্যন্ত রায় হয়েছে যে দুদক পারবে, যদি ক্রেডিবল আপনার ইনফরমেশন, রিজনেবল সাসপিশন থাকে, তা গ্রেপ্তার করতে পারবে বিফোর মানে লজিং এজে হয়। কিন্তু আমরা কি দেখলাম, 2018 সালে সরকারি কর্মচারী আইন করে বলা হলো যে গ্রেপ্তার করতে গেলে অনুমতি লাগবে ইত্যাদি। তো তারপরে এই যে ইনকাম ট্যাক্সের এই আইনটা, এটা তো খুবই সর্বনাশা, যে যিনি বৈধ করদাতা তার চলে যাবে 25 থেকে 30-এ উঠে যাবে, আর যিনি অবৈধভাবে সম্পদ কামিয়েছেন তিনি 15% দিয়ে সবগুলো হালাল করে নেবেন, তাকে এবং প্রশ্ন করা যাবে না। তো এখন আমি জানি না যে ছাড়ার ক্ষেত্রে এরকম ব্যাপার ঘটে আছে কিনা, যে সেইগুলো সবই বৈধ করা আছে, স্ত্রীর নামে আলাদা ফাইল, এর নামে আলাদা ফাইল, কিন্তু এইগুলো ধরবারও কায়দা আছে। ধরেন স্ত্রীর কি পেশায় নিয়োজিত, তার যে মাছের ঘেরের কথা বলছেন, জি, সেটার ইনভেস্টমেন্ট কত, আপনি তো শুধু লাভটা দেখাচ্ছেন, বাকি হিসাবটা কই, ইনভেস্টমেন্ট কত করেছিলেন, কর্মচারী কত খাটিয়েছেন, এই টোটাল হিসাবটা দিলে না বোঝা যাবে যে আপনার এই লাভটা হয়েছে কিনা। সেই হিসাব তো থাকে না, বা সেগুলো সেইভাবে দুদকের যখন অনুসন্ধান হয়, যেগুলোতে ছেড়ে দেওয়া হয় সেগুলোতে হয়তো বা এইভাবে দেখা হয় না। আমরা যদি এই প্রশ্নটা আপনাকে করি, ছোট্ট করে শুধু আপনার কাছ থেকে উত্তরটা নিতে চাই, যেহেতু আপনি সাবেক মহাপরিচালক ছিলেন রিগার প্রসিকিউশন বিভাগের, যারা তদন্ত করেছে 4 বার, তারা তো প্রতিবেদনে দিয়েছে তার কিছু নাই। এখন যারা এই প্রতিবেদন দিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে, এবং সেটাই উচিত কিনা? না, উচিত তো বটেই, যে তারা কি আপনার কিভাবে ছাড়লো, কোন গ্রাউন্ডে ছাড়লো, তার আগে প্রমাণটা হতে হবে এই তদন্তে, এই অনুসন্ধানে। আপনার এটা চলছে কিন্তু অনুসন্ধান, এই প্রসঙ্গেও আমার একটি বক্তব্য আছে, যে দুদকের যে একটা কথা বলি, আমি একটু দ্বিমতি পোষণ করি আর কি এখানে,
আপনি বলছেন যে এই যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ আছে, সর্বনাশের কথা কি বলেন আপনি? আসাদুজ্জামান সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে তাকে বরখাস্ত করে দিয়েছে চিটাগাং থেকে। আমরা সেই খবরও জানি। কিভাবে করবে? এটাই আমরা বলছিলাম, মানুষজনকে তো বিপদে ফেলে দিচ্ছে। এই ধরনের তথ্যর সাথে সহায়তা যারা করেন তাদের বিচার তো অনেক দূরের কথা, বরং এই তথ্য পাচার করছে যারা, মানে যারা থাকতে পারে এই তথ্য বের করার ক্ষেত্রে, তাদেরকে এখন পড়তে হচ্ছে শাস্তির মুখে। তাহলে এই অবস্থায় শূন্য সহনশীলতা বলা হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে, সেটি আসলেও শুধু কথার কথা কিনা? আসলে কেন এই তদন্ত যারা করে ক্লিনশিট দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, নাকি যাবে? ব্যবস্থা নেওয়া যাবে যদি সেটাতে প্রমাণ থাকে যে তারা এই যার বিরুদ্ধে অনুসন্ধান করছিল তার বিরুদ্ধে মানে যথাযথভাবে অনুসন্ধান না করে তাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে, তাহলে সেটি দুদকের তফসিলভুক্ত অপরাধী পড়ে। তাহলে তার বিরুদ্ধেও এই অনুসন্ধান নয় তো মানে মামলা হবে এবং বিচার হবে। আর একটি জিনিস আমি বলছিলাম যে দুদকের যে গতি, এই গতি এত স্লথ, এত সম্মুখ, নোটিশ করো, অনুসন্ধান করো, এর মধ্যে কিন্তু যাদের ভেগে যাওয়ার তারা ভেগে যাচ্ছে, যাদের সম্পত্তি ট্রান্সফার করবার তারা ট্রান্সফার করে দিচ্ছে। কিন্তু দুদকের বিধির ভিতরেই দেয়া আছে একদম পরিষ্কার করে যে যদি এই রকমের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সরাসরি মামলা দায়ের করা যাবে। তো যেখানে একজন ব্যক্তির কিছু প্রপার্টি ক্রোক করা হলো, ফ্রিজ করা হলো, তাহলে কমিশন যখন এই দরখাস্তটা করছে তখন তো কমিশন স্যাটিসফাইড যে এই প্রপার্টিটা হচ্ছে তার অবৈধ সম্পদ। তারপরে কোর্টে গেল, কোর্টও আদেশ দিল, তাহলে কোর্টও তো স্যাটিসফাইড যে এইটা অবৈধ সম্পদ। তাহলে সম্পদটা কার? তাহলে সেই ব্যক্তিটা কি আসামি হবে না? তা তো মামলাই হওয়ার কথা, কিন্তু সেইটি আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে হয়নি। মামলা করা হলো তিনি দেশ ত্যাগ করেছেন, যে নোটিশ করা হলো। তারপরে নোটিশ করা হওয়ার পরেই বলা হচ্ছে, যখন কেউ জিজ্ঞেস করছে যে সময় চাইলে দেবেন কিনা, তারা আগের থেকেই বলছেন যে সময় চাইলে আমরা দিয়েই থাকি। এইভাবে চললে তো আপনার যে দুর্নীতির খবরগুলো বের হচ্ছে, সাংবাদিকরা আপনাদেরকে সাহসী মানে জানাই, অভিবাদনই জানাই যে সাহসিকতার সাথে তো কিছু হলেও তুলে ধরছেন, তাহলে সেই অনুকূল পরিবেশ কিছুটা তো আছে। তাহলে দুদকের এখন উচিত হচ্ছে এই অনুকূল পরিবেশটাকে কাজে লাগানো এবং গতিটাকে বাড়ানো, ক্ষিপ্র গতিতে আসা দরকার। দুদকের বিধিমালাই যেখানে আছে, তারপরে আপিল বিভাগের একবার না কয়েকবারের সিদ্ধান্ত আছে যে সম্পদের কারোর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা করবার জন্যে এই সমস্ত সম্পদ বিবরণী নিয়ে টানা হেঁচড়া করবার কোনোই প্রয়োজন নেই, সরাসরি মামলা করা যাবে। সেই সিদ্ধান্ত আপিল বিভাগ কয়েকবার বলেছে। অথচ আমরা এই সম্পদ বিবরণী এই চলতে দেখি। এটা কি শুরুতেই তাকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব ছিল কিনা দুদক? হ্যাঁ ছিল তারা, কারণ যখনই আমি বলছি যে যেই স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি ক্রোক ফ্রিজের দরখাস্ত করতে গেছেন, সেই স্যাটিসফ্যাকশন এনাফ ছিল, গ্রেপ্তার করার পাওয়ার ছিল, মামলা করার কথা ছিল, সবগুলোই করার কথা, কিন্তু কিছুই হয়নি, কিন্তু সেগুলো হয়নি। এবং আমরা যখন জানি তখন আসলে দেশের বাইরে সবাই সেটাই বলা হচ্ছে এবং এই অবস্থায় চলছে। বদিউর রহমান, যে সততার কথা সবসময়ের জন্য আপনি বলে গেছেন, আপনি নিজে সৎ থাকার চেষ্টা করেছেন, রাজস্ব বোর্ডের বেশিরভাগ কর্মকর্তাদের ক্ষেত্রে এই বিশ্বাসের জায়গাটা আসলে নাই। এবং যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, আপনি বলছিলেন যে মতিউর রহমানকে দরকার অন্য কেউ দুর্নীতি করছে নাকি সেটা দেখার জন্য, কিন্তু মতিউর রহমান দুর্নীতি করছে কিনা সেটা দেখার কোনো সুযোগ ছিল না? সেটা দেখার তো সুযোগ ছিল। আমি তো মতিউর রহমানের দুর্নীতির ব্যাপারটা দেখতে যাইনি, আমি তখন বদলিতেই তার ক্ষমতাটা দেখলাম। মতিউর রহমানের দুর্নীতি নিয়ে সাপ্তাহিক শীর্ষ কাগজ কিছু রিপোর্ট করেছিল এবং সেখানে তার বা তার স্ত্রীর মাছ চাষ এই ফ্যাক্টরটাও আসছিল, ওরা কীভাবে ম্যানেজ করেছে আর কি, রিটার্ন কালেক্ট করেছে। তো সেগুলা রিপোর্ট করার পরে মতিউর রহমান প্রেস কাউন্সিলে মামলা করে দিল। প্রেস কাউন্সিলে তখন চেয়ারম্যান ছিলেন মরহুম বিচারপতি কাজী এবাদুল হক সাহেব যথাসম্ভব। তো প্রেস কাউন্সিল সমস্ত কিছু শুনল, এই বেচারা শীর্ষ কাগজের একরামূলক যত কাগজপত্রর মতিউরের বিরুদ্ধে দেখাইল, কোনোটাই প্রেস কাউন্সিলকে সন্তুষ্ট করতে পারে নাই। বরং প্রেস কাউন্সিল সন্তুষ্ট হইল মতিউরকে যেন এইভাবে হয়রানি না করে, একে সতর্ক করল।
তো তখন তো আমি চাকরিতে চলে আসছি, তখন আমি আরেকবার টের পাইলাম, ইয়েস হি ইজ এ গুড ম্যানেজার এবং হি ইজ ক্যাপেবল, ম্যানেজ করতে পারে, যেভাবেই কাকে হোক কীভাবে হোক ম্যানেজ করতে পেরেছি। তো নাহলে এই ডকুমেন্টারি এভিডেন্স দেওয়ার পরে যে মাছ চাষে যে প্রশ্ন উঠলো, কত মাছ চাষ করলো, কত ইনভেস্টমেন্ট হলো, সেখানে কী হলো, সেগুলোর ডকুমেন্টারি সে তার রিটার্ন থেকে কিছু কিছু কাগজপত্র দিয়েছিল, যেটা হলো, কিন্তু কিছু হয়নি। এখন আপনি যেটা বলছেন দুর্নীতি, মতিউর রহমানের দরুক বা অন্যের দরুক বা আমাদের যেসব সচিব ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি বেশি করছে, তারপরে যারা ওই মুক্তিযোদ্ধার বন্ধুদেরকে দেওয়া মেডেলের মধ্যে সোনা দেয় না, এইসব খাত দিয়ে দিয়েছে, আলটিমেট নেট রেজাল্ট কী হচ্ছে? কেউ তো ভুগছে না, কেউ তো ধরা খাচ্ছে না, তাদের তো ক্ষতি হচ্ছে না। তো ক্ষতি না হলে কি হচ্ছে? আমি তিনটা বিষয়, দুর্নীতির বিষয় দেখি। একটা হইল রাষ্ট্র দুর্নীতিকে পোষণ করতেছে, রাষ্ট্রের আইনের ফাঁক করে, রাষ্ট্রের নির্লিপ্ততায় এটা বাড়তেছে। তাইলে আপনি ধরবেন কীভাবে? আরেকটা হইল সামাজিক প্রতিরোধ। আমরা 50-এর দশকের শেষের দিকে, 60-এর দশকেও দেখেছি, মোটামুটি দুর্নীতি করলে, কেউ ঘুষ টুস খায় জানলে, ইভেন কি সামাজিকভাবে তার মেয়ের বিয়ে, ছেলের বিয়েতে যেত না, বলতো যে ও ঘুষখোর, তার রেপুটেশন খারাপ, আমরা যাব না। মোল্লা মৌলবী তো যেতই না। এখন কিন্তু তার সেখানে দাওয়াত আরও বেশি নেই, কারণ মোল্লা মৌলবী গেলে সে হাদিয়া ভাবে, আবার আমারে ধর্মের বিরুদ্ধে না বললে আর একটা ঝামেলা, সব তো খেপে যায়, অন্যেরাও যায়। কারণ এই দুর্নীতি করলে তো পকেট থেকে অন্যদের গরিবদের টাকাও দিতে পারে বেশি, সবটা আছে, এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, কারণ এখন খাই খরচা বেড়ে গেছে না সব। তো সেই জন্য সমাজ মেনে নিচ্ছে, এবং সমাজের যে নৈতিক পতন ঘটেছে সেটা হলো, আমি যেটা দেখি গ্রামের রাস্তায় সব তো পাকা রাস্তা হয়ে গেছে, উন্নয়ন হয়েছে, বড় প্রাডো আমার তোমার গাড়ি একটা গেলে ওরে চিনিও না কেউ, কিন্তু সব দুমড়ি খেয়ে এসে তারা সালাম দেয়। তাহলে সমাজ মেনে নিচ্ছে, তাহলে রাষ্ট্রের ফাঁক ফোকরে চলে যাচ্ছে, সমাজ মেনে নিচ্ছে। আর বাকি থাকলো কি? ধর্মীয় অনুশাসন বা নৈতিকতা, তা যদি থাকতো তাহলে তো কোনো আইনই লাগতো না। এবং কোনো কিছুই নাই আমাদের, এবং এই তিনটার একটাও আমরা দেখতে পাচ্ছি না, দেখে এই অবস্থা। এবং আপনি বলছেন যে আসলে খুঁটি কোথায়, খুঁটির জোরটা কোথা থেকে আসে, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত আলোচনাতে শেষ পর্যন্ত যেতে পারিনি। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলছিলেন একসাথে যে আমরা যখন এককভাবে কাউকে দায়ী করি, যে পুলিশ প্রধান যদি ইয়ে করে থাকে, সেটা তার একক দায়িত্ব, এর জন্য পুরো পুলিশ বাহিনী কখনোই আমরা অপরাধী বলি না, তাদের অনেক ভালো কাজ আছে এবং সবাই নিশ্চয় এটা না। কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে যখন সেই দায় নেওয়া হয় এবং বলা হয় যে কোনো কিছু ছাপাতে হলে তাদেরকে অনেক কিছু জানাতে হবে, তখন কি তারাই এই ঘটনার মধ্যে চলে আসলো না? হ্যাঁ, মানে আমি খুব দুঃখজনকভাবে হলেও এটি সত্য যে ওনারা নিজেদেরকে কিন্তু সর্বনাশের পথে ডেকে এনেছেন, যেটা একদমই দরকার ছিল না। একজন ব্যক্তি সে অসৎ হতে পারে, কিন্তু ব্যক্তির অসততার দায় কেন পুরো একটা বাহিনী বা ইনস্টিটিউশন কেন নেবে? এটা নেওয়া উচিত ছিল, তাদের এই বোকামোর কোনো দরকার ছিল না। এতে করে যেটা হয়ে গেছে কি, যে সাধারণ মানুষের মনে একটা বলতে পারেন এক ধরনের একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে যে তার মানে তোমরা বাহিনী ভাবেই বোধহয় তোমরা সবাই এর সঙ্গে যুক্ত, যার জন্য তোমরা একজনের বিরুদ্ধে, যে এটা দুর্নীতি পরায়ণ, তার বিরুদ্ধে কোনো কথা শুনতে তোমরা খুব একটা ইচ্ছুক নও, এবং তোমরা এরকম ক্রোধ প্রকাশ করছো সকলের সামনে। বা এরকম কি যে কিছু প্রকাশিত হলে আস্তে আস্তে এটা অনেক ব্যাপ্তি হতে পারে এবং অনেক একটা বের হয়ে যেতে পারে, সেই ভয়টাও কাজ করেছে? ইয়েস, এটিও অবশ্যই হতে পারে, যে এটির সম্ভাবনা রয়েছে, এবং এটি সম্ভাবনা যদি হয়ে থাকে তাহলে তো আমরা ভয়ঙ্কর একটা অবস্থার ভিতরে আমরা নিপতিত হয়েছি। যে তার মানে আমাদের এখন ওই মানে বলে যে কি আপনার উলবাস্তে সম্পূর্ণ কমলির শেষ পর্যন্ত না হয়ে যায়, কম্বল কম্বল সেই অবস্থা যদি না দাঁড়িয়ে যায়, ওরকম হলে আমাদের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, জাতীয়ভাবে আমরা কিন্তু ভীষণ একটা, আমি বলবো যে ক্রান্তিকালের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি এই দুর্নীতির প্রশ্নে। এটাকে যদি আপনি যে ভাষাটা ব্যবহার করেছিলেন, যে লাগাম যদি টানতে না পারি, লাগামটা দুর্বল হয়ে গেছে, আমি বলে গেছি যে লাগামটা ছিঁড়েই গেছে, কিন্তু এরপরও যদি প্রয়োজন হয় নতুন করে লাগাম তৈরি করে এটাকে আটকাতে হবে। এটার সাথে আমি একটু কমপ্লিমেন্ট করি যেটা বললেন। আমি ওই যে মর্নিং ওয়াকে হাঁটার সময় একজন ব্যাখ্যা দিচ্ছে কেন করছে, বলে যে একটার পর বেনজির যে নজির স্থাপন করলো, এরপরে আরেকজনের নাম আসছে, তারপরে আরেকজনের হিসাব আসছে, আরও দু একজনের আসতেছে। তো ওটা দেখে তারা আগে একটু সতর্ক করলো যে এবার তো আসতে থাকবে নিজেদের মধ্যে, অতএব আমরা চাপ সৃষ্টি করি, এরকম আশাটা যদি ঠেকাইতে পারি তাহলে তো একটা রক্ষা। আর বাহিনী যেটা বললেন, বাহিনীকে কেউ দোষারোপ করে না। এরশাদ যখন মার্শাল ল নিয়ে আসে তখন বাহিনীর দোষ না,
এটা ব্যক্তির থেকে কিছু একজনে করে, সেভাবে করে, কমান্ডে আসে, তো পুলিশের মধ্যে বাহিনীর দোষ হবে। কাজে সেটাই, যদি সেখান থেকে আসে এই ধরনের চাপের জায়গা, তাহলে আসলেও আমরা শেষ পর্যন্ত নিশ্চিত হতে পারি কি না বিচার হবে। কারণ মইদুল ইসলাম বলছিলেন যা যা কিছু দুদক করতে পারতো তার অনেক কিছুই দুদক করেনি, বাইরে নিষেধাজ্ঞা থেকে শুরু করে এখনো পর্যন্ত মামলাটা পর্যন্ত হয়নি। কাজেই আসলেও সবাই চায় কি না যে এদের বিচার হোক, সেটা একটা বড় প্রশ্ন। এখন দুদক একটা সময় পর্যন্ত যে থেমে যায়, সেটা পারে না সরকারের সাথে, অশুভ শক্তির সাথে, অদৃশ্য হাতের সাথে, এগুলো নানা শব্দ আছে। কাজে দুদককে যে স্বাধীন হিসাবে এখন বলতে চায় সরকার যে তার মতো করে করতে পারে সমস্ত কিছু, আসলে তা না। না, স্বাধীন বললে তো ধরেন আমি সাঁতার জানি, জি, কিন্তু আমাকে তো পানিটা দিতে হবে সাঁতারের মতন, এবং যাতে দ্রুত সাঁতরাতে পারি আপনি বেড়া দিয়ে রাখবেন, ওর ভিতর দিয়ে আমাকে বলবেন সাঁতরান, এটা তো সম্ভব নয়। তো আমার মনে হয় দুদকের স্বাধীনতাও হচ্ছে সেরকম, যে কাগজে কলমে ওইভাবে দেয়া হয়েছে, কিন্তু পারিপার্শ্বিকতাটা তো আপনাকে দিতে হবে, জলটা তো দিতে হবে যাতে করে আমি সাঁতরাতে পারি। আমার যেটি অনুভব যে সেটা নেই বলেই এখানে ধরেন দু একজন ব্যক্তি যারা চেয়ারম্যান হচ্ছেন, কমিশনার হচ্ছেন, তারা তাদের মতো করে দায়িত্ব পালন করে যাচ্ছেন, কিন্তু ওই অনুকূল পরিবেশটা না থাকার কারণেই হয়তোবা সেই শত আন্তরিকতা থাকলেও পারবেন কিনা সেটাই একটা বিষয়। কারণ পরিশেষে দিন শেষে অনেকের ভালো হয়নি এরকম নজিরও আছে। সেই দিক থেকে আকেলমন্দকে নিয়ে ইশারায় কাফি, সেদিক চিন্তা করে যদি তারা থেমে যান, যে সেইখানটায় কি বলবেন? তারপরে ভালো কিছু করলে যে তার খারাপ কিছু হবে সেই উদাহরণ এই দেশে আছে, কিন্তু খারাপ কিছু করলে যে খারাপ কিছু হবে সেই উদাহরণ নাই। এই উদাহরণটা খুবই কম। এই কারণেই দুদক বুঝে শুনে এখন কাজ করে। শুধু দুদক না, সবাই বুঝে শুনে চলছে, সবাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সবাই যখন বুঝে শুনে চলবে, আসলে যে আমি কেন বিপদ ডেকে আনবো, আপনি যেমন বলছিলেন যে আসাদুজ্জামানের খবর প্রকাশিত হয়েছে বলে যে প্রকাশিত করেছেন তা তিনি বিপদে পড়েছেন, অন্য কিছু না। এরকম করে চললে দেশের আসলে সামনে কি? দেখুন, এটা কিন্তু আপনি খুব বড় প্রশ্ন করলেন, কেননা এই প্রশ্নের উত্তর কিন্তু এটা কিন্তু নির্ণয় করবে যে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ এবং জাতি হিসেবে আমরা কোন দিকে যাব। আমরা যে স্মার্ট বাংলাদেশের যে স্লোগান আমরা দিচ্ছি এবং যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন আসলেই স্মার্টনেসের দিকে আমাদেরকে নিয়ে যাবে, নাকি শুধুমাত্র স্লোগানটি থাকবে এবং স্লোগানের ভিতরে একটা অন্তঃসারশূন্য একটা স্লোগান হয়ে থাকবে। কারণ যদি আমাদের স্মার্ট হতে হয়, তাহলে কিন্তু দুর্নীতিগ্রস্ত একটি সমাজ কখনো স্মার্ট হতে পারে না, দুর্নীতিগ্রস্ত একটি প্রশাসন কখনো স্মার্ট হতে পারে না, দুর্নীতিগ্রস্ত একটি বিচার ব্যবস্থা কিন্তু কখনো স্মার্ট হতে পারে না। সবখানে কিন্তু আমাদের দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এবং দুর্নীতি করলে যে তার পরিণতি ভয়াবহ হতে পারে সেই দৃষ্টান্ত কিন্তু আমাদের স্থাপন করতে হবে। আমরা এবং সেটি করবার দায়িত্ব কিন্তু যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করেন, যারা নীতি নির্ধারণীতে রয়েছেন, তারা কিন্তু তাদের সৎসাহস দেখিয়ে তাদের ইচ্ছাটা কত প্রবল, সেই প্রবল ইচ্ছার স্বাক্ষর যদি তারা রাখতে পারেন, তাহলেই কিন্তু আমরা সঠিক পথে আমরা চলবো, এবং তাহলে নিশ্চয়ই আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, আপনার মনে হয় সেটা সম্ভব হবে? দেখুন, অসম্ভব কিন্তু নয়। অসম্ভব নয়, কারণ কি যে আমাদের ইনস্টিটিউশনগুলো প্রত্যেকটা কিন্তু আইনগুলো পড়ে দেখবেন, আইনে কোথাও অত বেশি খোঁত নাই, দোষ নাই। দুদকের আইনেও কোথাও দোষ নাই, এবং আরও অন্যান্য আইনগুলো যদি দেখেন, মানে আরও অন্যান্য সংস্থা যেগুলো আছে রাষ্ট্রীয়, সেগুলোর যদি আইন দেখেন, সেখানে পরিবেশটাই হচ্ছে আসল বিষয়। আমি জাস্ট দুটো উদাহরণ দিই, আমি দুটো ভিন্ন খাতের উদাহরণ। আপনার ব্রাজিল, রিও দে জেনেরো এবং মেক্সিকো সিটি, আপনি কল্পনা করতে কিরকম অপরাধ প্রবণ শহর এই দুটো ছিল, এবং কি অপরিচ্ছন্ন এবং মানে প্রতি দুর্গন্ধময় একটা শহর ছিল এই দুটি। সেই দুটিতে আপনি যদি দেখেন, তাহলে শুধুমাত্র দ্য স্ট্রং উইল পাওয়ার নিয়ে একজন মেয়র, সিটি মেয়র কিভাবে পরিবর্তন নিয়ে এসছে, সেটা সম্ভব। আশ্চর্য হতে হয়। বদিউর রহমান, আসলে এই দেশের যে কথাটা বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ বলতে চায় যে দুর্নীতি সব জায়গায় আছে, এই দেশে থাকাটাও স্বাভাবিক, এটার কোন উত্তর আপনার কাছে আছে কিনা? এটা সাফাই গাওয়ার জন্য এই জাতীয় কথা বলা যেতে পারে, এগুলো একটা স্ট্যান্ডবাজি, কিন্তু অন্য দেশে আছে, আমারও থাকবে, এটা তো বলার দরকার নেই। আমার আছে কি নাই আমি সেটা দেখব। যেমন কয়েকদিন আগে একটা খবরে এক গণ্যমান্য ব্যক্তি বলতেছিলেন একজন সম্পর্কে যে তার
বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যাবে না। যাবে না। আচ্ছা, এটা এইটুক পর্যন্ত থামলেও ভালো হইতো। সাথে আরও যোগ করে দিতেছেন সে অনেক মিশন টিশনে ছিল, ওখানে ছিল, জাতিসংঘে ছিল, সব টাকা টুকা। তার মানে কি? তাহলে এটা লিডিং হয়ে যাচ্ছে বাইরের মানুষ, পাবলিকরে এত সদু এবং রাম ছাগল ভাবার দরকার নাই। কোরবানের ছাগলের কাণ্ড হইলেও পাবলিক বুঝে। তাহলে এটা ইঙ্গিত বহ বা সাফাই গাওয়ার মতো হয়ে যায়। তদন্ত হইলে বোঝা যাবে সেটা হয়তো। আর বাকি যেটা ওনারা বললেন যে এত কিছু লিখার পরেও আটকায় না, চলে যায়, চলে যাচ্ছে। বেসিক বাচ্চিও চলে যায়, রাজাকার বাচ্চিও চলে যায়। তো বেনজির যদি চলে যায়, আমার মতিউর যদি চলে যায়, অসুবিধা কি? যাবে, যাচ্ছে তো। আপনার যেটা হইল রাজনৈতিক সদিচ্ছা কতটুক প্রবল হবে, দেয়ার লাইজ দ্য পয়েন্ট।